দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি দীর্ঘদিন ধরে এই মাগুরা টক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। মাগুরার যারা রাজনীতিবিদ তারা অনেকেই চেনেন, বা প্রিয় দর্শক আপনারাও জানেন। আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেই বিএনপির যে কমিটি গঠন হচ্ছে, মাগুরার যে 11 জন আহ্বায়ক কমিটি ছিলেন, সেই আহ্বায়ক কমিটির জনাব আহ্বায়ক আলী আহমেদ এবং জনাব মনোহর হাসান খানের নেতৃত্বে মাগুরা ডিস্ট্রিক্টে ইউনিয়ন লেভেলে কমিটি গঠন শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাগুরা সদর থানায় পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 তারিখে। সেটারই ধারাবাহিকতায় আমি আমার ছোট্ট এই আয়োজন, আমি দর্শক দেখতেই পাচ্ছেন 2 জন সভাপতি পদপ্রার্থী আছেন আমাদের মাঝে। আমাদের মাঝে রয়েছেন মাসুদ হাসান খান কিজিল। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং আন্দোলন সংগ্রামে তার ভূমিকা কি মাগুরাবাসী সবাই জানেন। এরপরে রয়েছেন জনাব আশরাফুল ইসলাম। তিনিও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, মাগুরার মানুষ সবাই চেনে। তারপরেও আমাদের এই ছোট্ট চেষ্টা, গণতন্ত্রের যাত্রা যেমন জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতান্ত্রিক যে ভূমিকা ছিল, সেই ভূমিকা দিয়ে যে শুরু হয়েছিল, তেমনি আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের যে অভ্যাসটা, সেটা তাদের দলের ভিতর থেকেই শুরু হয়েছে। আমিও তেমনি গণতন্ত্রের এই ধারাবাহিকতায় 2 জন সভাপতিকে মুখোমুখি বসানোর চেষ্টা করেছি এবং সর্বশেষ আমাদের মাঝে হাজির করতে পেরেছি। প্রিয় দর্শক, আমি এখন চলে যাব ওনাদের মাঝে। আমি প্রথম প্রশ্ন করতে চাই জনাব মাসুদ হাসান খান কিজিল আপনাকে, যে দুজনেই একই প্রশ্ন। দুজনই সভাপতি পদপ্রার্থী। আপনার প্রার্থী হিসেবে সবচেয়ে বড় শক্তি কি এবং কেন কর্মীরা আপনাকে বেছে নেবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের এই মাগুরা টক অনুষ্ঠানের আয়োজককে এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই অনুষ্ঠানটি দেখবেন, প্রত্যেকেই আমি শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ভোটাররা কেন আমাকে ভোট দেবে। ভোটাররা অবশ্যই আমাকে ভোট দেবে, কারণ আপনারা জানেন যে তারেক রহমানের নির্দেশনায় এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তৃণমূল থেকে নেতা নির্বাচিত হবে। তো তৃণমূলের নেতা কারা হবেন? যারা তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছে। আপনারা জানেন এই বিগত স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা সরকারের সমস্ত রকম খড়গ নির্যাতনকে উপেক্ষা করে আমি রাজপথে ছিলাম। এই পৌরসভার নেতৃবৃন্দের সাথে সব সময় আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে ছিলাম, যে কারণে আমি পুরাপুরি আশাবাদী এই পৌর ভোটারদের কাছে যে আমাকে ওনারা ভোট দেবেন এবং আনারস মার্কাকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। জনাব আশরাফুল আলম, একই প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ মাগুরা টক টাইমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটাররা কেন আমাকে ভোট দিবে, প্রসঙ্গটা এমনই। তো সবচেয়ে বড় কথা, ভোটাররা আমার মনে হয় তারেক জিয়ার নেতৃত্বে যে সুষ্ঠু ধারার সবল ধারার রাজনীতিটা শুরু হতে যাচ্ছে, সেখানে সামগ্রিক অর্থে ভোটাররা সেই প্রার্থীকেই বেছে নেবে রাজনীতিতে যার কন্ট্রিবিউশন আছে এবং রাজনীতিতে যার প্রজ্ঞা এবং সাংগঠনিক কাঠামোর দক্ষতা আছে, সে কারণে ভোটাররা তাকে বেছে নেবে। আমি মনে করি আমার এই রাজনৈতিকভাবে আমার জন্ম হচ্ছে রাজনৈতিকভাবে 1985 সালে। ওর পর থেকে আমি ছাত্র দলের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করে এসেছি, তারপরে যুব দলের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে এসেছি, বিএনপিরও বিভিন্ন স্তরে আমি দায়িত্ব পালন করে এসেছি। বিগত 17 বছরে আমি 2010 সাল পর্যন্ত 12 সাল পর্যন্ত খুবই অঙ্গাঙ্গিভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। থাকার পরে আমি মাঝখানে কিছুদিন বাইরে আমার অবস্থান ছিল। বাইরের থেকে এসে বিগত 5 বছর
রাজনৈতিক যত প্রোগ্রাম হয়েছে, যত কর্মকাণ্ড হয়েছে, তার সাথে আমার সম্পৃক্ততা ছিল এবং আমি যথেষ্ট জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। তারেক জিয়ার নেতৃত্বে যত আন্দোলন সংগ্রামের ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটাতে আমার সক্রিয় ভূমিকা ছিল। সে কারণে আমি মনে করি যে জনগণ আমাকে পছন্দ করবে এবং আমার মার্কা হচ্ছে মোটরসাইকেল মার্কা, মোটরসাইকেলে ভোট দেবে। ধন্যবাদ। আমি এবার জানতে চাই যে জনাব কিজিল, আপনি 17 বছরের আন্দোলন সংগ্রামে ছিলেন কিনা, আপনার ছাত্র রাজনীতি, আপনার রাজনৈতিক জীবন আসলে কিভাবে শুরু হয় এবং কেন আপনি এই সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি গ্রহণ করলেন? ধন্যবাদ। আসলে মূলত আজকে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ ভাই, আমরা সরকারি কলেজে 1988 সালে উবা ভাই, ফারুক ভাই, এই আশরাফ ভাই, কুতুব ভাই, আমরা একসাথে কলেজের মাঠে পদচারণা ছিল আমাদের। সেখান থেকেই ছাত্র রাজনীতি আমার শুরু। তারপরে ছাত্রদল, যুবদল, বিএনপি, আজকের এই 2025 এসে দাঁড়িয়েছে। আপনারা আমার যে আন্দোলন সংগ্রামের যে ভূমিকাটা, 2010 সালে আমার প্রথম জেল জীবন শুরু হয়। একই সাথে জেল জীবনে আমরা জেল খাটি। তখনও দেশটা এত বড় স্বৈরাচারের কবলে পড়ে নাই। প্রথম স্বৈরাচারের কবলে আমরা পড়ি 14 সালে, যখন খালেদা জিয়া আমাদের নেত্রী নির্বাচন বর্জনের ডাক দিলেন। তখন আমরা রাজপথের সৈনিক। 28 অক্টোবর 2013 আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ইটখোলা, সেখান থেকে ব্যাপক একটা মিছিল নিয়ে আমরা মাগুরা শহরটা টোটালি দখল করি রাজনৈতিকভাবে। কিন্তু বহির্বিশ্বের ষড়যন্ত্রের কবলে পড়ে সেই আন্দোলন সংগ্রাম আমাদের ব্যর্থ হয়। কারণ আমাদের নেত্রী অত্যন্ত সহজ সরল মানুষের কথা বিশ্বাস করেন, যে কারণে ওই আন্দোলনটা উনি বিশ্বাস করেছিলেন যে হাসিনা একটা সুন্দর নির্বাচন দেবে। এই নির্বাচন একটা লোক দেখানো নির্বাচন, কিন্তু আসলে তা ছিল না, তা ছিল একটা গভীর ষড়যন্ত্র। সেখান থেকে 2018 সালের নির্বাচন, আপনারা জানেন যে আমাদের মাগুরার সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মনোয়ার হোসেন খান 18 সালের নির্বাচনে প্রার্থী হয়। এবং শুধুমাত্র প্রার্থীই না, উনি তখন অনেকগুলো মামলা, বিশেষ করে আমাদের মাগুরা একটা আলোচিত মামলা ছিল মগির ঢালের পেট্রোল 6 মার্ডার যেটাকে বলে, সেই মামলার ভাইও আসামি, মানে মনোয়ার হোসেন খানও আসামি, আমি নিজেও আসামি। আপনাদের দলের অধিকাংশ মানে মেন নেতারাই আসামি ছিল, মানে আমরা সব আসামি ছিলাম। তো ভাই ওই মামলায় জেলে চলে যায়। টোটাল নির্বাচন 18 সালের নির্বাচনটা আমি পরিচালনা করি। তো সেই বিভীষিকাময় নির্বাচন, 18 সালের নির্বাচন তো রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, এটা সারা পৃথিবীর লোক বা সারা বাংলাদেশের লোকই জানে। তারপরে 18 থেকে 24 দীর্ঘদিন জেল এবং মামলা। আপনারা জানেন আমার একটা মামলা ভেঙে 3টে 4টে মামলাও হয়েছে। সেই হিসাবে আমার মামলা 20টার উপরে আমার মামলা। এই মামলার হাজিরা এবং জেল, মানে আপনি কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আপনার এবং আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস। আপনার বাড়িতে হামলা হয়েছিল? হ্যাঁ, বাড়িতে হামলা হয়েছিল। যখন এই যে 6 মার্ডারটা হয়, ওই সময় আমাদের বাড়ি ভাঙচুর এবং আমাদের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়। আমি এবং ভাই ওই সময় কিন্তু ঢাকা ছিলাম। তো আমরা ঢাকা থেকেও এই মামলা থেকে রেহাই পাই, কারণ ওরা জানে যে মাগুরায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কারা রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে আমাদের পরিবার, যারা মনোয়ার হোসেন খানের পরিবার বা আমাদের পরিবার। সেই পরিবার থেকে আমি আন্দোলন সংগ্রাম করে এসেছি। সর্বশেষ 2024-এর 4 আগস্ট এবং 5ই আগস্ট আমি ভাইনার মোড়ে আমার সেই ভিডিও এবং সেই স্থিরচিত্র আপনাদের অনেকের কাছেই আছে, যেটা জাতীয় পত্রিকায় উঠেছে। আমি 5 তারিখে যে সারা বাংলাদেশে যে শহীদরা যে গায়েবাড়া জানাজার একটা নির্দেশ ছিল, আমি 5 তারিখে ওই গায়েবাড়া জানাজার ভাইনার মোড়ের ইমাম ছিলাম, ভাগ্যক্রমে। এটা আপনার ভাগ্যই বলা চলে, কারণ অনেক আলেম ওলামা জ্ঞানীগুলি লোক ছিল, কিন্তু আসলে সবার বুকে ওরকম সাহস ছিল না যে পিছনে বন্দুক, সামনে ইমাম হতে হবে। কারণ আপনারা জানেন ওই সময় ইমামদের ওই কোলে করে ডিবিরা ধরে নিয়ে যাচ্ছে। আমি সেখানে ইমামতি করেছি। তার মানে আমরা রাজপথের লোক, রাজপথেই আছি।
আমরাও আপনাকে কখনোই ভয় পাই নাই, আমরা রাজপথে থেকেই জনগণের এই ভালোবাসা অর্জন করেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আইটি সেকশন একটু ভুল করেছে, দর্শকদের নামটা ওখানে যা দিয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে রয়েছেন মাসুদ হাসান খান কিজিল, সভাপতি পদপ্রার্থী, এবং আশরাফুল ইসলাম, তিনিও এই দ্বিবার্ষিক কাউন্সিলের পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী। আমি এখন যেতে চাই যে আশরাফ সাহেব, আপনার কাছে একই প্রশ্ন। আপনার ছাত্র জীবন, রাজনীতির শুরুটা, বা আপনি কিভাবে মাগুরার মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, আপনি আপনার সেই অভিজ্ঞতা যদি বর্ণনা করতেন। জি, ধন্যবাদ। আসলে আমি কখনোই এইভাবে কোনো মিডিয়ার সম্মুখীন হয়নি। আমার খুব ইচ্ছা হচ্ছে, আমার একটা মানে বিষয় স্মরণ করতে খুব ইচ্ছা হচ্ছে। প্লিজ। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে 1985 সালে কলেজের ছাত্র। 86 সালে বেগম খালেদা জিয়া প্রথম এবং তার রাজনৈতিক জীবনের প্রথম মিটিং করতে যান খুলনায়। সার্কিট হাউসের পাশে পিকচার প্যালেস সিনেমা হল আছে। ওই সিনেমা হলে কাউন্সিল অধিবেশনে কর্মী সম্মেলন আছে, ওই কর্মী সম্মেলনে তৎকালীন সময় মজিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা যাই। মজিদুল হক সাহেব তৎকালীন সময়ের লিয়াজো কমিটির প্রধান ছিলেন, বিরোধী দলীয় লিয়াজো কমিটির প্রধান ছিলেন জাতীয় পার্টির সময়। আমাদের সৌভাগ্য, ওনার মতো একটা ব্যক্তিত্বের সাথে ছাত্র নেতা হিসাবে ওই খুলনায় গিয়ে বক্তব্য দেয়। যে সবচেয়ে মজার ব্যাপার, যে ওই মিটিং এ আপনি বক্তব্য দেন? হ্যাঁ হ্যাঁ, আমার সবচেয়ে বড় ছাত্রদের পক্ষ থেকে, আমার গার কাটা শুরু হয়ে যাচ্ছে, ছাত্রদের পক্ষ থেকে আমাকে 1 মিনিট সুযোগ দেওয়া হয় বক্তব্য দেওয়ার, এবং আমার বন্ধু ওবায়দুর রহমান উবাকেও বর্তমান উনি সচিব। ওখানে মানে সেই সময় ছাত্র নেতারা দুদু ভাই, ইলিয়াস ভাই, রিজভি ভাই, মিলন ভাই, এরা আমাদেরকে যে পরিমাণ স্নেহ দেখাইছিল, মানে ওই স্নেহের কথা আজও ভুলবো না। এবং ওই জায়গায় এক টেবিলে বসে সুযোগ হয়েছিল, সৌভাগ্য, বেগম খালেদা জিয়ার সাথে নাস্তা করার। সে ছবিটা আমার কাছে এখনো আছে সংরক্ষিত, 57 দেখাতে পারতাম। তারপরে হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক চড়াই উতরাই মাছ দিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে আমি খুবই সক্রিয় ছিলাম। আমার ছোট ভাই মাসুদ হাসান খান কিজিল আমার মনে হয় 2 বছর পরে বা 3 বছর পরে কলেজে এসে আমাদের সাথে জয়েন করে। ওই সময় আমাদের অনেকেরই ওই শহীদ মিনারে দাঁড়ায় 1 মিনিট বক্তব্য দিতে ঠ্যাং কাঁপত। আমরা হাতে গোনা 5-7 জন লোক, ও কারোর নাম স্মরণ করেছে, সত্যি কথা, ফারুক, কুতুব, আমি, বিশেষ করে আমরা এই 3 ব্যক্তি। আলম ভাই একটু পরে আসে, একটা নির্বাচন কেন্দ্রে। আমাদের খুবই কম সংখ্যক লোক আমরা ছিলাম। আমরা ওই ক্লাসের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছাত্রদের ডেকে অনুরোধ করে নিয়ে এসে আমাদের সাথে যোগদান করতাম। বক্তব্য দিতে গেলে ঠ্যাংও কাঁপতো। একসময় আমাকে সহ্য হয়ে গেছে। তাই এই স্মৃতিগুলো আসলে মনে করতেছে এখন, কখনো বলার সুযোগ হয়নি, একটু বলার সুযোগ হলে বলে বললাম। প্রশ্নটার অংশটা আমি ভুলে গেছি। আপনি জেল জুলুম কেটেছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। ওই সময় 86 সালে ওই ঘটনার পরে কলেজে ওই দেওয়াল লিখন নিয়ে, ছবি আঁকা নিয়ে, আমি নিজের ছবি আঁকতে পারতাম ভালো। জিয়াউর রহমান একটা ছবি আঁকা ছিল সায়েন্স বিল্ডিং এ, শিশু চাচা আর আমি মিলে সারা রাত মিলে ছবি আঁকি। অপোজিটে সায়েন্স বিল্ডিং এর আর একটা জায়গায় সাইদ নামে আমাদের এক বন্ধু আর একটা ছবি আঁকেন, শেখ মুজিবুর রহমানের। এই ছবিতে কাদা ছোড়াছুড়ি নিয়ে প্রথম গন্ডগোলের সূত্রপাত। সেই সূত্রপাতে এক এক করে দ্বন্দ্বটা এত প্রখর হয়ে গেল, আমাদের প্রত্যেকের নামেই 20-22টা করে কেস হয়ে গেল। ফারুকুজ্জামান দেখা যাচ্ছে থানায় আটক হয়েছে, ওরা ধরে নিয়ে গেছে। আমার নামে দ্বিতীয় আসামি আমি ওকে দেখতে চলে গেছি। ও আমারে বলছে, দোস্ত একটা প্রসেশন করতেই হবে। বের হয়ে এসে আবার প্রসেশন করতে হয়েছে। আমি জানি না যে আমার নামও কেস আছে। আমিও ধরা খাইলাম। জেল তো মানে আমাদের অবশ্য পরদিনে জামিন হয়ে গেছিল। আর ওই সময় সবচেয়ে দক্ষতার সাথে আমাদের সাহায্য করতেন, এগুলো না বললেই না, অ্যাডভোকেট আহমেদ হোসেন সাহেব। উনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু। উনি অ্যাডভোকেট হিসেবে আমাদের যত কেস ছিল, আমাদের বাড়িতে কখনো জানেন নাই যে আমার নামে কেস হতে পারে বা কেস আছে। ওই একবারই জানছে যখন আমাকে ধরে নেওয়া হয়েছিল বাড়ির পাশ থেকে, তখন জানেন। আমি শেষে আসি, অত আর বললিবার অনেক সময় লেগে যাবে।
এই শেষে এসে আমার ছোট ভাই অনুজ প্রতিম মাসুদ হাসান কালকিজিল ও যে জেল খাটার কথা বললি 1910 সালে, একই সাথে আমরা একই জেলে একই কেসে ছিলেন। 13 দিন আমরা জেল কাটলাম। এই যে আমার এই প্রয়াসটা যে দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা অনেকেই জানে না আপনাদের সম্পর্কে, আবার যারা জানে তারা জানে, এই এই যে কথাগুলো বেরিয়ে আসলো এটাও কিন্তু একটা শিক্ষার একটা ব্যাপার আছে। তো ধন্যবাদ। আমি এখন যেতে চাই যে আরেকটি প্রশ্নে আপনার কাছে। জুলাই আন্দোলনে আপনাদের দলের ভূমিকা তো মাগুরা তো যথেষ্ট ছিল এবং আপনার ভূমিকাও আমরা দেখেছি। ওই সময়কার কোনো ঘটনা আপনার মনে আছে কিনা? জি, আসলে আমরা 4 তারিখে যে প্রোগ্রামটা করব তার 3-4 দিন আগে থেকেই আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমাদের পার্লামেন্টের উবাইদা, এখন সাংগঠনিক প্রার্থী, জি 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 জি, আমি উবাইদা, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রথম নেতা শামীম গোলাম জাহিদ, ছাত্র নেতা আব্দুর রহিম, এখন যেহেতু ছাত্র কমিটি নেই সেখানে আমাদের আবু তাহের সবুজ সহ আরো যুবদল, আমাদের শহীদুল ইসলাম রূপক, কল্লোল, এক কথায় মানে যারা রাজপথের মাঝে ছিলাম, আমাদের একটা গ্রুপ কল হয়, মানে গ্রুপ করি হোয়াটসঅ্যাপে, যে গ্রুপে আমরা 4 তারিখে একযোগে পূর্ব এলাকার লোক সব পার্নদুল স্থানে উঠবে এবং পশ্চিম, দক্ষিণ, উত্তর এই এলাকার লোক ভাঙামড়ি উঠবে। এই এলাকায় নিশ্চিত থাকবো আমি, ওই এলাকায় নিশ্চিত থাকবো আমাদের সিনিয়র কুতুব ভাই সহ ভাইরা সহ সবাই থাকবে। এইভাবে দিয়ে আমরা একটা কনফার্ম হলো। কিন্তু 4 তারিখের পরিবেশটাও মাগুরা অত সহজ ছিল না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ডিবি এবং পুলিশ, আমরা ওই ডিবি পুলিশকে উপেক্ষা করি না। তারপর তো এখানে কিন্তু গত সরকারের যে যারা এমপি ছিলেন তার পরিবারের অনেকেই কিন্তু অস্ত্র নিয়ে আপনাদের উপর, এটা আমরা দেখেছি, আমরা একটু দেখেছি। এখানে ওই যে সাইফুজ্জামান শেখর, তারপরে পরে 24 সালে যে আমাদের সাকিব আল হাসান এমপি হলো, তার পিতা সশস্ত্র অবস্থায় এখান থেকে আমাদের প্রথম অ্যাটাকটা হয় আমাদের এই যে চৌরঙ্গীর মোড়ে, আমাদের কিছু সাংবাদিক আহত করে, আমাদের দলীয় সাংবাদিক, ওরা যে ভাঙামুড়ি আমাদেরকে বলে। কিন্তু সাংবাদিকের কিন্তু দল হওয়া উচিত না। না না না, সাংবাদিকের দল ছিল না, মানে সাংবাদিকরা কাভারেজ করতে, যদিও কেউ না কেউ তো কোন না কোন দলের সাথে আসলে মৌন সমর্থন থাকে, তো ওরা ওটাই ধরে এগোচ্ছে। আর তখন কিন্তু দল ছিল না, কোনো কিছুই ছিল না, ওখানে একটা নিউজ করতেও ভয় পেত। জি জি, নিউজ করতে সাংবাদিকরা খুব ভয় পেত। এখানে ওই এমপিদের সশস্ত্র ক্যাডাররা শুধুমাত্র ওদের একটা টার্গেট ছিল যে, কারণ আসলে পাপ করলে তার মনটা দুর্বল। সাইফুজ্জামান শেখরের বাড়ি হয়তো আজকে তছনছ করে, ওদের টার্গেট একটাই যে সাইফুজ্জামান শেখরের বাড়িটা ঠেকানো, কিন্তু আমাদের টার্গেটটা ওই ছিল না। আমাদের টার্গেট ছিল ফ্যাসিস্ট হাসিনা কেরামান, আমাদের টার্গেট ছিল রাজপথ দখল। আমাদের কোনো স্থাপনা ধ্বংস করা বা কোনো মানুষকে হত্যা করা বা কোনো লুটতরাজ করা, এগুলো আমাদের কোনো লক্ষ্য ছিল না। আমাদের একটাই লক্ষ্য ছিল রাজপথ দখল করা, সেক্ষেত্রে ধরা। আল্লাহ পাকের রহমতে আমরা 4 তারিখে যেভাবে আমাদের এই যে সমন্বিত যে আন্দোলন, পরে রাব্বি, যেখানে আমাদের ছাত্র নেতা মেহেদী হাসান রাব্বি, আমরা প্রথম খবরটা পাই আব্দুর রহিমের মাধ্যমে ভেড়ামোড়ে। আব্দুর রহিম বলে, ভাই শেষ, কি হয়েছে? মেহেদী হাসান রাব্বি গুলি খেয়েছে। তখন আমরা বিশ্বাস করতে পারিনি। শুধু আপনারা না, আমাদের মাগুরার যারা সাংবাদিক ছিল তারাও কিন্তু আপনাদের সাথে সাথে খাবার, জি জি, তাদেরকেও একটা আমরা স্মরণ করতে চাই। লাইভও দিতে দেয় না। এই যে এখানে কারোর যে সাংবাদিকরা খুব কষ্ট করে যে তুমি যা ছবি সংগ্রহ করছে, ওরা অত্যন্ত ত্যাগ স্বীকার করছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই ওই সাংবাদিক বৃন্দকে যারা এই ত্যাগটা স্বীকার করছে। মেহেদী হাসান রাব্বি এবং ফরহাদ দুটো তাজা প্রাণ আমাদের ভিতর থেকে চলে গেছে। তাদের শহীদের বিনিময়ে আজকে মাগুরাবাসী শান্তিতে আছে। হয়তো আমরা শান্তি আছি, ও হয়তো কবরে শান্তিতে থাকবে কিনা আমি জানি না। আমাদের এই আচরণে আমরা চেষ্টা করব যাতে আমাদের কাজকর্ম ভালো হয়, আমাদের এই শহীদ ভাইয়েরা শান্তি পায়। সেম প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। 4 তারিখের ঘটনা একটু স্মৃতিচারণ করি। 4 তারিখে আসলে দল করতে গেলে, দলের সাথে সম্পৃক্ত রাখতে গেলে দলের কোনো না কোনো স্তরে একজন কর্মী থাকতে হয়। তা আমার একটা সময় 5-6 বছর ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাসিবুর রহমান শান্ত বলছিলাম, মাগুরা জেলা কৃষক দলের সেক্রেটারি, জি জি জি, মাগুরা জেলা নবীন দলের সভাপতি। আপনি কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি জানতে চান আমার অতিথির কাছে? আমার এখানে আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মাসুদ হাসান খান কিবিল এবং আশরাফুল ইসলাম, দুজনই পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী। আপনি কি জানতে চান বলুন। আমি আমি সভাপতি দুজনের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, রাজপথে থেকেছেন, একই নির্বাচিত নেতাকর্মী আগামী কাউন্সিলে বিজয় হোক, এবং তাদের কাছে যিনি নির্বাচনে বিজয় হবেন তার কাছে আমার প্রত্যাশা থাকবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে মাগুরার যে গ্রুপিং, এই গ্রুপিং রাজনীতিটা নিরসন করে সকল নেতা কর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আমাদের নিকটে জাতীয় নির্বাচন, সেটার লক্ষ্যে আমরা যাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। যিনি বিজয়ী হবে এবং যিনি পরাজিত হবেন দুজনের জন্যই শুভকামনা থাকবে আমাদের। ধন্যবাদ। আপনি একটু গুরুত্বপূর্ণ কথা রেখেছেন, দেখা যাক ওনারা কি বলেন এবং বিজয়ী যদি হয় তাহলে কি করেন ওরা, সেটাও আমরা দেখব। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আমাদের অতিথির সাথে কোনো কিছু জানতে চাইলে বলতে পারবেন। যে কথা বলছিলেন জি, সংক্ষেপে। যেখান থেকে বলছিলাম 4 তারিখের ঘটনা, আমি থেমে গেছিলাম যেখানে, সেখানে হচ্ছে যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের পোর্টফোলিও সদস্য না থাকতে পারলে রাজনৈতিক ভূমিকাটা দেখানো খুবই কষ্টের হয়ে যায়। মানে বিভিন্ন রাজনৈতিক পোস্ট পজিশনে থেকে ক্ষমতা ভোগ করার পরেও যদি না থাকে, মানে কথায় আছে বলতে বলতে বক্তা, না বলতে বলতে তক্তা। আমার অবস্থাটা ওরকম ছিল, কিন্তু কোনো প্রোগ্রাম আমার মিস যায়নি, আমি সমস্ত প্রোগ্রাম ছিলাম। ওদিনের কথা স্মরণ করতে হয়। আমার একটা ছোট ব্যবসা আছে কেশব মোড়ে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আমি সকাল 9টায় গেলাম। ওখানে যাওয়ার পরে সাকিব আল হাসানের বাবা, উনি আমাদের এক সিনিয়র ভাই, নামটা ভুলে গেলাম, মাসুদ রেজা কুটিল কুটিল ভাই, কুটিল ভাই কিছু লোকজন নিয়ে দা কুড়াল বোমটম নিয়েছে, অ্যাটাক করে সমস্ত দোকান বন্ধ করে দিয়ে উনি মহল তবিয়তে দাঁড়ায় আছেন। আমি গেলাম, আমাদের লোকজন এসে বললো যে ভাইয়া আপনি একটু বলেন, আমাদের দোকান খুলতে দিচ্ছে না। আমি কুটিলে ডাকলাম যে ভাই ঠিক আছে, আপনি কেন দোকান খুলতে দিচ্ছেন না? আমি বললাম আপনি এগুলো করতেছেন কেন? তার উত্তরটা দিলে এই কায়দায় যে তুমি কি আমার বাড়ি ঠেকাই দেবা? ওইটা উজ্জ্বলের বাড়ি। আমি বললাম ওইটা আমি দেখবার না, এ জায়গায় আপনাদের বাড়ি কেউ ভাঙতে আসতেছে না, আপনি বলেন দোকান খুলে দিই। হয় না, আমি দোকান বন্ধ করতে বলিনি। তখন আমি বললাম এই দোকান করো সবাই, দোকান খুলে দিয়ে আমি যথারীতি চলে গেলাম আমাদের পারনান্দোয়ালিতে, যেখানে সবচেয়ে বড় মবটা তৈরি হয়েছিল। শত শত মহিলারা, শত শত ছাত্ররা, সাধারণ জনগণ, বিভিন্ন মোহাম্মদপুর, শ্রীপুর, নাকল, মানে সমস্ত গ্রামের লোকজন ওই জায়গায় আশ্রয় নিয়েছে। আমাদের পারনান্দোয়ালিটা আবার বিএনপির জন্য অন্যতম খাতিও। আমার কাছে দুঃখজনক বিষয় হচ্ছে ওখানে আমাদের কোনো দায়িত্ব না থাকলেও আমি কিন্তু উপযাচক হয়ে দায়িত্বটা পালন করেছি। বিষয়টা এমন, নেতার কিন্তু দায়িত্ব লাগে। রাইট রাইট আমার নিজের কাছে এখন গর্বের মনে হয় যে আমি দায়িত্বটা পালন করেছিলাম। আমি যে দেখলাম তেমন কেউ নেই এই ছেলেগুলো যারা আসছে তাদের দায়িত্ব গ্রহণ করার। একটা সময় আমি তো এই যে শেখর সাহেবের বাড়ির সামনে দিয়ে গেছিলাম ব্রিজ পার হয়ে, আমার একটা বাইক আছে, সেই বাইকে ওরা আবার আমার ফলো করতেছিল। আমার পিছিয়ে পিছিয়ে মোটামুটি পুলিশের ট্রুপ ক্যারিয়ার আছে না, যে আমি মোটরসাইকেল ল্যান্ড করলাম আমাদের পারনান্দোয়ালি মসজিদের সামনে, আর আমার পিছিয়ে পিছিয়ে ট্রুপ ক্যারিয়ার ওইখানে দাঁড়ালো। তখন আর কি ছেলে মেয়েরা সব খেপে যে ওর উপরই সাইকেল নিক্ষেপ করা শুরু করলো। মূল দ্বন্দ্বটা শুরু হয়ে গেলো। গাড়িটা পিছোতে পিছোতে ইসে চলে আসলো ব্রিজের উপরে। ব্রিজের উপর আসার পরে এবার পুলিশ আমাদের, কিন্তু ব্যাকে ছিল পুলিশ আমাদেরকে পিটাইতে পিটাইতে সামনে থেকে অগ্রসর হচ্ছে। ছেলে পেলে আবার উল্টো পুলিশের প্রোটেকশন দেওয়ার জন্য আগায় গেল। আসলে নেতৃত্ব দেওয়ার মতো কেউ বলতে আমার সমসাময়িক যারা নেতৃত্ব দেন আমাদের এলাকায়, সেরকম কাউকে আমি পাইনি। আমি খুব অসহায় ফিল করতেছিলাম যে আমি হঠাৎ করে এসে কি বলবো, আমার সাথে প্রোগ্রাম তো সেটও নাই। তা যাই হোক, আল্লাহর অশেষ রহমত,
নেতৃত্বটা শুরু করে দেয়, আমার তো পূর্বের অভিজ্ঞতা থেকেই। আর মানে যমুনা টেলিভিশনের যে সেই দৃশ্যটা ধারণ আছে, আমি টেলিভিশনটা আমি নিজে খুব গর্ববোধ করতেছি যে ওর ভিতর আমি দাঁড়ায় সবাই ডাকতেছি, জোগাড় করতেছি, ইত্যাদি ইত্যাদি। ওখানে পানি নাই, সে পানির গুলোর ব্যবস্থা করছি, ওখানে খাবার নাই। যখন রাব্বি মারা যায়, দৃশ্যটা খুব করুণ। আমি ওকে বারবার বলতেছি, ট্রুপ ক্যারিয়ার উপরে উঠে পড়ছিল। ওই সময় অনেকে অনেক রকম প্রেডিকশন দিয়েছে, আসলে তো আমাদের বলার সুযোগ হয়নি। মূলত ওই সৈকত হোটেলের ছাদের থেকে গুলি করা হয় ওকে। ট্রুপ ক্যারিয়ার ওরা উপরে উঠে পড়ছিল, 5-6টা ছেলে এই গুলি করে ছিল। মানে কারা? হ্যাঁ, এই গুলিটা করে কারা? এটা পুলিশের গুলি কিনা আমি জানি না, তো বাইরের থেকে গুলি করছিল এটা আমি শিওর। মানে পুলিশের গুলিতে হয়নি, মানে ওরা তো গাড়ির ছাদের উপরে। আর পুলিশ হলো গিয়ে, আমরা অলরেডি পুলিশ কিন্তু পার করে দিচ্ছি, পুলিশ নাই, আরো দুটো সরে গেছে। ওই ছাদের থেকে গুলিটা হয়েছিল। ধন্যবাদ। আর বাকি তো সবাই জানে। আমি এখন আসি যে একটু আগে আমার আপনাদের কৃষক দলের একজন এবং নবীন দলের একজন হাসিব শান্ত যে প্রশ্নটা করেছিল, আমিও সেই সাথে আপনার যোগ করে দিতে চাই যে আসলে আমরা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি মাগুরার রাজনীতিতে গ্রুপিং দ্বন্দ্ব, আপনারা স্বীকার করেন আর না করেন। একটি গ্রুপ হলো নিতাই রায় চৌধুরী এবং আরেকটি গ্রুপ হলো কাজী কামাল গ্রুপ। সেইটারই ছত্রছায় এখানে আলী আহমেদ গ্রুপ একটি এবং মনোহর হোসেন খান গ্রুপ একটি। তো আসলে তৃণমূল পর্যায়ে আমরা সাংবাদিক যারা কাজ করি, আমরা অনেকেই দেখতে পাই যে একজন আরেকজনের সাথে কথা বলা বলি নাই, এবং একজন মনে করে যে এই গ্রুপের এই সাথে কথা বলবো, ওই গ্রুপে যদি খবর দিয়ে দেয় আমার রাজনৈতিক অবস্থানটা জিরো হয়ে যাবে। আসলে গ্রুপিং নিরসনে আপনারা যদি তৃণমূল থেকে চাপ দেন তাহলে আমার মনে হয়, আর একটি বড় দলে গ্রুপিং থাকবেই, এই বিষয়ে যদি ছোট্ট করে বলেন। আমি একটু এই বিষয়ে যাওয়ার আগে অল্প একটা ওই 4 তারিখের ঘটনা বলি। জি, ওখানে আশরাফের সাথে আমি একমত সব বিষয়গুলোতেই, কিন্তু ওখানে স্পটে আমাদের যারা নেতারা ছিল, সাথে আমাদের মহিলা নেত্রী উর্মি আপা সহ, ওখানে মিথুন রায় চৌধুরী নিশ্চয়ই, হ্যাঁ মিথুন রায় চৌধুরী ছিল, আসছিল, মানে শেষে আসছিল। ওরা ব্যাপক ভূমিকা নিয়েছিল। যাই হোক, আমি ওই তর্কে যাচ্ছি না, ভাইরা ছিল ওখানে, ওটা আমি শেষ। এখন যে আমার ছোট ভাই নেতা শান্ত যে প্রশ্নটা করেছে, আসলে গ্রুপিং এখানে আপনি নিশ্চয়ই, যেহেতু আপনি মাগুরারই ছেলে সন্তান, আমরা কিন্তু গ্রুপিং মানে ওই রকম গ্রুপিং মানে যেরকম দেখা দেখি নেই, কথা নেই, ওইগুলো কিন্তু না। আমরা কিন্তু দেখেন আমাদের প্রোগ্রাম রাজনৈতিক কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম সব আমরা একসাথেই করি। তার মানে আমরা কিন্তু নেতা মেনেই প্রোগ্রাম করি। যদি আমাদের গ্রুপিং থাকতো তাহলে আলাদা আলাদা প্রোগ্রাম। মাগুরায় কিন্তু আমরা কখনোই আলাদা আলাদা কোনো প্রোগ্রাম করেন। আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। তো ছোট ভাই যে কথাটা বলছে যে গ্রুপিং ও নেতা, ও কিন্তু নেতা, কৃষক দল নেতা, নবীন দলের নেতা ছিল, এখন কৃষক দলের নেতা হয়েছে। ও হয়তো একটু বোঝার ভুল হচ্ছে, ইয়াং মানুষ হয়তো সবকিছু সরলভাবে দেখার চিন্তা করতেছে। আসলে মাগুরায় গ্রুপিং নেই, আছে শুধু নেতৃত্বের প্রতিযোগিতা। এখন এখানে ধরেন এটা সুন্দর কথা, 2 জন মানে এমপি নমিনেশন চাচ্ছে, জনপ্রিয়তার শীর্ষে একজন জনগণের নেতা আছেন জনাব মনোহর হোসেন খান, আমাদের আহ্বায়ক আলী আহমদ সাহেব, উনি নমিনেশন চাচ্ছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। হয়তো মনে করছি যে কি নাকি একটা গ্রুপিং, আসলে গ্রুপিং না। দল যাকে, ওনাদের দুইজনের বক্তব্য কিন্তু এক, যে দল যাকে নমিনেশন দেবে তার সাথে আমরা কাজ, তৃণমূল বা ওই নেতারা সবাই কাজ করে। ধন্যবাদ। না, এই বিষয়ে কোনো কিছু যোগ করবেন? যে গ্রুপিং এর বিষয়ে, আসলে গ্রুপিং হবে না, মাসুদ হাসান খান কিবিলের সাথে আমি সহমত। সেটা হলো গ্রুপিং না, প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা মানুষ আপাতত দৃষ্টিতে, এটা সাধারণ যারা আছে যাদের ওইভাবে রাজনৈতিক প্রোগ্রামে, তারা কিন্তু আবার গ্রুপিং গুলো মনে করেন। ধন্যবাদ। নির্বাচনে যদি প্রার্থী হিসেবে হেরে যান, দলের স্বার্থে প্রতিপক্ষ প্রার্থীকে আপনি কতটা সহযোগিতা করবেন? নির্বাচনে যদি আমি হেরে যাই, বিগত দিনে এই অভিজ্ঞতা আমাদের কমতি নাই। মানে কোনো পদ পদবি দখল না করেও সাধারণ সদস্য বা একজন সমর্থক হিসেবে এখন পর্যন্ত পার্টিসিপেট করে যাচ্ছি। ঠিক এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সেম আপনার প্রশ্ন। না, আমি তো যদি হেরে যাই, আপনি যদি হেরে যান, ভাইকে কিভাবে সহযোগিতা করবেন? ভাই, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো দলকে সুসংগঠিত করার জন্য, যতটুকু উনি চাই। আর আমি তো দলের সাথে আসি, এখানে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ, ক্ষোভ, নিরাশা কিচ্ছু হবে না।
ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে দেখুন, আপনারা যে কমিটি করছেন, আপনাদের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম, যারা 11 জন আহ্বায়ক কমিটিতে আছেন, যুগ্ম আহ্বায়ক আছেন, তাদের নেতৃত্বে যে কমিটিটা হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ হচ্ছে। কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই যে আপনাদের কমিটিতে আওয়ামী লীগের বা যুবলীগের বা ছাত্রলীগের কেউ না কেউ আপনার ঢুকে যাচ্ছে, এবং তারা কিন্তু আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হচ্ছে। আহ, দেখা যাচ্ছে যে একজন আসছে, আপনাদেরই একটি অংশ ফেসবুকে দিয়ে দিচ্ছে যে এইটা আওয়ামী লীগের অমুক ছিল, এখানে সক্রিয়ভাবে যুবলীগ করতো বা ছাত্রলীগ করতো। এই যে বিষয়গুলো, যে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, এই যে মানে কমিটিতে যে ঢুকে যাচ্ছে, এই বিষয়টা যদি একটু বলতেন। কিরা বলবেন? আপনি বলেন। হ্যাঁ, বলেন। জি, ধন্যবাদ। আসলে এই আওয়ামী লীগ বা এই কি অন্য অঙ্গ সংগঠনের নেতা বিএনপিতে ঢুকে যাচ্ছে, বিষয়টা ওরকম না। বিগত দিনে স্বৈরাচারী হাসিনা মানুষকে এত কোণঠাসা, বিশেষ করে হাসিনার থেকেও বড় হাসিনা ছিল আমাদের মাগুরায় শেখর, সাইফুজ্জামান শেখর। তার এত প্রেশার ছিল, ওই প্রেশার সবাই আমাদের মতো লোড সবাই নিতে পারে না। যে কারণে হয়তো কেউ কেউ ওই একটা দাওয়াত খাইছে একসাথে বসে, সেই ছবি। কেউ কেউ হয়তো ওই জোর করে তাকে বলছে তুমি এই যে এই একটা ছবি। তাছাড়া তারা কিন্তু মনে প্রায় সবাই জিয়ার সৈনিক। এখানে জাস্ট ভুল বুঝাবো, কোথাও কোনো ওই অন্য সংগঠনের লোক নেতা হয়েছে মাগুরাই, এরকম এটা আমি বিশ্বাস করি। জি, আপনি। ঠিক, আমি সহমত। তারপরও আমার একটা প্রেডিকশন হলো, এই যে সব প্রার্থী হারা জিতা আছে প্রতিযোগিতায়, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি যে লোকটা হারিছে সে বলবে যে অমুক টাকার জোরে জিতেছে, অমুক আওয়ামী লীগের লোক ছিল, সে টাকা দিয়ে ভোট করে জিতে আইছে। আসলে বিষয়টা এরকম না, এরকম হওয়া উচিত না। আহ, তুই একটা বিচ্যুতি ব্যতীত আমার ওরকম বড় ধরনের কোনো কিছু হয়নি বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, এ বিষয়ে আমার মনে হয় আর কোনো বক্তব্য না চাই। ধন্যবাদ। শুধু কি নিজের জনপ্রিয়তার জোরে কি আপনি এই নির্বাচনে ভোট চাইবেন কিনা? না, শুধু নিজের জনপ্রিয়তা না, আমি আমার রাজনৈতিক আদর্শ থেকেও তো আমি, যেহেতু রাজনৈতিক আদর্শ থেকে আমি বিচ্যুত হইনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ লালন বুকে ধারণ করেই আমরা রাজনীতি করি। এখন সেই রাজনীতি করি, আমার কোনো কৃতিত্ব নাই। আমি চেষ্টা করতেছি, আমি একজন কর্মী হিসাবে, ক্ষুদ্র কর্মী হিসাবে জনগণের পাশে থাকার জন্য। যদি ওনারা আমাকে মনে করেন ভোট দেবেন, আমি এখানে আমার কোনো কৃতিত্ব দেখি না। জি, আপনি। আহ, আসলে রাজনৈতিক আদর্শের সাথে তো সহমত থাকতেই হবে। আমরা একসময় জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করার জন্য পথে ঘাটে বক্তব্য দিয়ে বেরোতাম। এই 19 দফা আমার মুখস্থও ছিল। সম্প্রতিকালে তারেক জিয়া 31 দফা দিয়েছেন, মানে আমাদের বিএনপি 31 দফা। এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আর এটা বাস্তবায়ন করতে গেলে সেটা লোকে দলের যে স্তরে থাকি না কেন, সেখান থেকে এটা বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে এবং সর্বোপরি দলকেই সংগঠিত করতে হবে। এটা আমার চেষ্টা থাকবে। ধন্যবাদ। আপনার মতে আপনার প্রতিদ্বন্দ্বী সভাপতি হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এবং আপনি তা কিভাবে মোকাবেলা করবেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে আমার বড় ভাই। তা বড় ভাই ছোট ভাই একটা প্রতিযোগিতা থাকতেই পারে। আমি এটা তেমন করে জি, সেম প্রশ্ন আপনার কাছে। উত্তরটা প্রায় সেম। সে আমার ছোট ভাই, ওইটাই চ্যালেঞ্জ আর কি। আমরা এখন যেহেতু এই প্রোগ্রামটা ফেসবুকে যাচ্ছে, তরুণ প্রজন্মের অনেকেই দেখে, আমরা একটু অন্য ধাঁচে প্রোগ্রামটা সাজিয়েছি। খুব দ্রুত উত্তর দেবেন, ছোট ছোট করে উত্তর দেবেন। রাজনৈতিক আইকন কে আপনার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। আপনার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কি আপনার? আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক মানে ব্যর্থতা, মানে ব্যর্থতা আমার না আমাদের দলের? সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা কি আপনার? আপনার কোনো ব্যর্থতা আছে? আমার ব্যর্থতা জনগণের সাথে সেরকম যেভাবে থাকার কথা সেভাবে থাকতে পারি না। আপনার? আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় ব্যর্থতা, রাজনীতি সম্পর্কে যা বুঝি সেটা জনগণের সাথে শেয়ার করতে পারি না এবং বুঝাইতে পারি না। রাজনীতি যা হওয়া উচিত সেটা হয় না, এটা বোঝাই। গুরুত্ব দেবেন না, জনগণ যেটা চাই তার উপরই গুরুত্ব। আপনি?
একই সাথে আন্দোলনও নির্বাচনও। মাগুরার জন্য সবচেয়ে বড় স্বপ্ন কি আপনার? মাগুরার সবচেয়ে বড় স্বপ্ন আমাদের এই দলকে আগামী নির্বাচনে একটা জয়যুক্ত করা, মানে বিজয়ী করা। আপনার প্রশ্নটা আমি সরি, মাগুরার জন্য সবচেয়ে বড় স্বপ্ন কি আপনার? মাগুরার জন্য আপনি কি স্বপ্ন দেখেন? সবচেয়ে বড় স্বপ্ন হলো আমার দলকে মাগুরা জেলায় সবচেয়ে সেরা দল হিসেবে সংগঠিত করে আগামীতে বিএনপি যাতে মানে ক্ষমতায় আসতে পারে তার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং বিএনপি যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা নির্বাচন করে তাকে নির্বাচিত করব। এই স্বপ্নটাই আমার স্বপ্ন, তাতে আমরা সাকসেস হবো বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন শাহিনুর ইসলাম ফেসবুক পেজে। আপনারা সরাসরি কথা বলতে পারেন, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে। আমি এখন চলে যেতে চাই একদম হা নাই না প্রশ্নে। হা নাই না এই উত্তরে দেবেন। আমি জানতে চাই যে 17 বছরে কয়টা মামলা হয়েছে আপনার? প্রায় 20টা। আপনার? 17 বছরে আমার 3টা মামলা হয়েছে। রাজপথে আন্দোলনের সরাসরি অংশ নিয়েছেন? জি। আপনি? জি। দলের গ্রুপিং এর দায়িত্ব এড়িয়ে গেছেন কখনো? হ্যাঁ, সবসময় আমরা গ্রুপিং এর মানে রাজনীতি করি না। আমরা গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না। দলের গণতন্ত্র রক্ষা করতে সর্বদা সম্মতি দেবেন? জি, অবশ্যই। ধন্যবাদ। শুধুমাত্র নিজের জনপ্রিয়তার জন্য ভোট চাইবেন না তো? না, অবশ্যই না। এবার আমরা প্রচারণামূলক, আপনাদের যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের নির্বাচনের প্রচারণামূলক রাউন্ড আমরা এখানে রেখেছি। আমাদের এই ছোট্ট প্রয়াস, দর্শক আপনারা বিরক্ত হবেন না। আমরা চেষ্টা করছি আমাদের এই যে বড় ভাইয়েরা আছে মাগুরার রাজনীতিবিদ, তারা রাজপথের সংগ্রামী নেতা এবং তাদের অজানা অনেক কথা আপনারা জানতে পারলেন। আমি শেষে চলে এসেছি প্রিয় দর্শক। আমি এবার কিজিল খান আপনার কাছে জানতে চাই, মাগুরার মানুষকে আপনি কিভাবে আশ্বস্ত করবেন যে আপনি সভাপতি হলে সত্যিকার পরিবর্তন আনবেন? আসলে আমাদের দীর্ঘদিন এই সাংগঠনিক প্রক্রিয়ায় ব্যাহত করতে চেষ্টা ছিল, যে কারণে 5 আগস্ট 2024-এর পরপরই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের এই সাংগঠনিক কাঠামো হাত দিয়েছে। তো তারই ধারাবাহিকতায় মাগুরা পৌর বিএনপির যে কাউন্সিল আগামী 8ই অক্টোবর 2025-এ, এখানে আমি যদি সভাপতি নির্বাচিত হই, তো সেখানে আমি আমার এই সাংগঠনিক দক্ষতা দিয়ে মাগুরা পৌর বিএনপিকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাব, যেখানে মাগুরা জেলাকে এই পৌর বিএনপি নেতৃত্ব দিতে পারে। জি, আপনি মানে মাগুরার মানুষকে আপনি কিভাবে মাগুরার মানুষকে আশ্বস্ত করব? আমরা সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে যেভাবে প্রথম শুরু থেকে ইতিপূর্বে বলছি যে আমরা মোটে হাতে গোনা কয়েকজন মিলে সংগ্রাম করতে করতে একসময় এসে শতাধিক লোক হয়ে গেল, পরে তো অনেক হাজার হাজার, ঠিক একই অভিজ্ঞতা কাজে লাগায় দলকে আরো শক্তিশালী করার খুব ইচ্ছা। ধন্যবাদ। দলের ভিতরে ঐক্য ফিরিয়ে আনার জন্য আপনার বার্তা কি? আমার বার্তা, আমরা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমাদের নেতা বর্তমান তারেক রহমান উনি যে নির্দেশনা দেয় ওই নির্দেশনা মেনেছেন। আপনার? জি, তারেক রহমানের নির্দেশনা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত। আগামী প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা, ছাত্র আগামী দিনের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে অবশ্যই লেখাপড়ার সাথে সাথে সমাজ সেবামূলক কাজকর্মের সংশ্লিষ্টতা বাড়িয়ে দেশের প্রতি ভালোবাসা যাতে তৈরি হয়, সেই লক্ষ্যে এই জেনারেশনকে তৈরি করা। জি, আপনার? আমি এখান থেকে শুরু করি। আসলে মানুষের মধ্যে দেশপ্রেম সবচেয়ে বড়, আগে হলো দেশপ্রেম, তারপরে হলো আপনার দল, তারপরে ব্যক্তি, এরকম হওয়াটাই উচিত। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, যারা ভোট দেবেন তাদের জন্য আপনার শেষ কথা কি? আমাকে যারা ভোট দেবেন, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আমি একটি শক্তিশালী পৌর বিএনপি আপনাদেরকে উপহার দেব। জি, আপনার? জি। সম্মানিত ভোটারগণ, আপনারা যদি এতক্ষণ কথা শোনার পরে মনে হয় এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে
দলকে আরো যাতে সংগঠিত করা যায় এবং দুর্নীতি মুক্ত করা যায় সে বিষয়ে আমি সচেষ্ট থাকবো। আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ জনাব মাসুদ হাসান খান কিজিল, জনাব আশরাফুল ইসলাম, আপনারা দুইজনই এই পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের সভাপতি। আপনাদের সাফল্য কামনা করছি, শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। দুজনই শিক্ষিত মানুষ এবং দুজনের বক্তব্যই আপনারা দেখলেন যে একে অপরকে সহযোগিতা করবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান যারা এতক্ষণ দেখলেন এবং ভবিষ্যতেও যারা দেখবেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন এবং আমাদের এই পেজ থেকে শেয়ার করবেন এবং ভবিষ্যতে SH মিডিয়া অনলাইন মাগুরা টক ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। আজকের মাগুরা টকে এই দুইজন শক্তিশালী সভাপতি পদপ্রার্থী তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগ্রাম, দলীয় পরিকল্পনা এবং ভবিষ্যৎ ভীষণ আমাদের সঙ্গে শেয়ার করলেন। মাগুরা পৌরসভার বিএনপির কাউন্সিল নির্বাচন আগামী 8 তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে শুধু একজনের বিজয় নয়, বরং দলের গণতন্ত্র এবং নেতৃত্বের মান যাচাইয়ের মঞ্চ। সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন।